আমাকে একটু যেতে দে। স্নিগ্ধা হাতের বন্ধন আরেকটু শক্ত করে বলে। আর একটু থাকো। স্নিগ্ধার মুখে তুমি শুনে শিশির আশ্চর্য হয়। এর আগে কোনোদিন আপনি থেকে তুমি বলে সম্বোধন করেনি। ওর জানতে ইচ্ছে করছে তুমি বলার কারণ, কিন্তু এটা সঠিক মুহূর্ত না। এসব প্রশ্ন পরেও করা যাবে। শিশির জিজ্ঞেস করলো, কেন? তুমি থাকলে আমার ভালো লাগে। শিশির যেন এবার আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেল। কি বলছে কি এই মেয়ে এসব? ওর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এদিকে স্নিগ্ধা যেন আজকে নিজের মধ্যে নেই। সে যে কি বলছে সেটা সে নিজেও জানে না। মন যা বলছে সেটাই অকপটে বলে যাচ্ছে। শিশিরের কানে আবারও কলিং বেলের আওয়াজ আসে। সে নিজেকে কোনো মতে ছাড়িয়ে বলে, আমি দরজা খুলে আসছি, তুই এখানেই থাক। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে সিনহা বেগম আর আকরাম হোসেন। শিশিরই ওর বাবাকে সংক্ষেপে কাহিনী বলে সিনহা বেগমকে খুঁজে আনতে বলেছে। সিনহা বেগমকে দেখে বিধ্বস্ত লাগছে। এতক্ষণ স্বামীকে পাগলের মতো খুঁজে মেয়ের এই পরিস্থিতির কথা শুনে ওনার শরীর ভেঙে পড়েছে। উনি দ্রুত স্নিগ্ধা রুমের দিকে গেলেন। অন্ধকার রুমের মধ্যে ফ্লোরে ওকে বসে থাকতে দেখে ওনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। উনি আস্তে আস্তে মেয়ের কাঁধে হাত রাখলেন। স্নিগ্ধা চমকে ঘুরে তাকালো। ওর চোখে মুখে ভয় স্পষ্ট। চোখের সামনে নিজের মাকে দেখতে পেয়ে সে আর নিজেকে সামলিয়ে রাখতে পারল না। সিনহা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। উনি কি বলে সান্ত্বনা দিবেন বুঝতে পারছেন না। নিজেকে বড় অসহায় লাগছে। ততক্ষণে সাদিফ আর রহিমাত সাহেবও চলে এসেছেন। মেয়ের অবস্থা দেখে উনি আর ঠিক থাকতে পারেননি। সাথে সাথেই মূর্ছা গেছেন। শিশির আর সাদিফ উনাকে ধরে রুমে নিয়ে গেল। পরে শিশির ডাক্তারকে কল দিল। সাদিফ রুমে এসে দেয়ালে একটার পর একটা পাঞ্চ মারতেই আছে। সে নিজের বোনকে নিরাপত্তা দিতে পারল না। বাইরের একটা ছেলে এসে ওদেরই বাড়িতে ওর বোনের সাথে সাদিফ আর ভাবতে পারল না ওই ছেলেকে সামনে পেলে খুন করে ফেলতো। শিশির ওর রুমের সামনে এসে ওকে এই অবস্থায় দেখে দ্রুত ওর কাছে আসলো। সাদিপ, কি করছিস কি এসব? মাথা খারাপ হয়ে গেছে তোর? সাদিফ ওর হাত থেকে নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলল, ছাড় ভাই আমাকে, এই সব কিছুর জন্য আমি দায়ী। কোন মুখ নিয়ে আমি সিনিদের সামনে গিয়ে দাঁড়াবো? কি ভাবেও? ওর নিজের ভাই ওকে প্রোটেক্ট করতে পারলো না। ওকে আমার উপর আর ভরসা করবে? আমি ভাই হিসেবে ব্যর্থ শিশির, ব্যর্থ আমি। শিশির ওকে নিজের দিকে ঘুরিয়ে বলল, থাপ্পড় খাবি? তখন থেকে কি আবোল তাবোল বকছিস? সেদিন তুই আমাকে ফোন দিয়ে পিয়ালের উপর নজর রাখতে না বললে আমি তো কিছুই জানতে পারতাম না। তুই দূর থেকে যতদূর সম্ভব করেছিস, এটা তোর বোনের ভাগ্যে ছিল। এই বিষয় নিয়ে আর ভাবিস না। কিভাবে ওকে এই সিচুয়েশন থেকে মুভ অন করানো যায় সেটা নিয়ে ভাব। সাদিফ আর কিছু বলল না, চুপচাপ বিছানায় গিয়ে বসলো। শিশির ও ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে এসে হাত ব্যান্ডেজ করে দিল। সময় বহমান। সবার সহায়তায় স্নিগ্ধা আবারও আগের মতো পথ চলা শুরু করেছে। কিন্তু আশেপাশের মানুষ এখনো ওর দিকে বাঁকা নজরে তাকায়। ব্যাপারটা কষ্টদায়ক হলেও স্নিগ্ধা নিজেকে সামলে নেয়, কারণ তার সাথে ওর পুরো পরিবার সহ শিশির সাথে আছে। এই কয়েকদিনে সে শিশিরের প্রতি দুর্বল হয়ে গেছে। ওর কল্পনায় মানুষটা বিচরণ করে, কিন্তু ছুতে গেলেই কেন যেন হারিয়ে যায়। যেমন আজকে সকালে ঘুম থেকে উঠে তখন সামনে শিশিরকে দেখতে পাই। ওর ফোলা ফোলা মুখ দেখে মানুষটা হাসছিল। গায়ের কাঁথাটা আরেকটু উপরে তুলে দিয়ে ওর মুখের দিকে ঝুঁকে গেল। স্নিগ্ধা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। শিশির আস্তে আস্তে ওর খসখসে এক হাত স্নিগ্ধার নরম গালে রাখলো। আস্তে আস্তে কপালে থাকা ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিল। স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, তুই কি আমাকে ভালোবাসিস স্নিগ্ধা? স্নিগ্ধা অস্ফুট স্বরে বলল, জানি না। তাহলে আমাকে নিয়ে সারাদিন ভাবিস কেন? কেন আমাকে সেই দিন তুমি বলে সম্বোধন করেছিলি? কেন আমি থাকলে তোর ভালো লাগে? জানি না, আমি কিচ্ছু জানি না। শিশির কানের কাছে ওর মুখটা নিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলল, তাহলে আমার প্রতি যা অনুভব করিস সে অনুভূতির নাম কি? আমি জানি না শিশির ভাই, আপনি পাশে থাকলে আমার ভালো লাগে, নিজেকে নিরাপদ মনে হয়। আপনার সঙ্গ আমাকে অন্য দুনিয়াতে নিয়ে যায়। আপনার আশেপাশে থাকলে আমার হার্ট জোরে বিট করে। আমি জানি না এই অনুভূতির নাম কি, আমি সত্যিই জানি না, কিন্তু আপনাকে আমার পাশে চাই, সব সময়ের জন্য চাই। আপনাকে ছাড়া আমি অপূর্ণ। শিশির ওর কথা শুনে মৃদু হাসে। আস্তে আস্তে ওর ওষ্ঠ নিয়ে যায় কপালের কাছে। স্নিগ্ধা আবেশে চোখ বন্ধ করে নেয়। যখন শিশির ওর কপালে ওষ্ঠ ছোঁয়াবে ঠিক সেই সময় সিনহা বেগমের ডাকে ওর ঘুম ভেঙে যায়। স্নিগ্ধা ওর এইসব কল্পনার জন্য মনে মনে লজ্জা পায়। শিশির ভাই যদি জানতে পারে তাহলে কি ভাববে? এতদিনে শিশিরের বিজনেস একটা ভালো পর্যায়ে চলে গেছে। টিক্কা দেওয়া শুরু করেছে বর্তমানের বড় বড় বিজনেসের সাথে। এই মহলে তার এখন খুব নাম ডাক। এখানে ওদের দুই বন্ধুরই কর্তৃত্ব আছে। কাজের ক্ষেত্রে সিরিয়াস হলেও সাদিফ এখন আগের মতোই ফাজিল আছে। শিশির ওর অফিসে বসে আছে বললে ভুল হবে, বলা যায় কাজ করছে।
ল্যাপটপের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, কি যেন ভাবছে। ওর ভাবনার মাঝেই সাদিফ হাজির। দরজায় নক না করেই সোজা কেবিনে ঢুকে ওর সামনের চেয়ারে করে বসে যায়, পা দুটো টেবিলের উপরে রাখা। শিশির বরাবরই পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। শিশির ল্যাপটপ বন্ধ করে ওর দিকে শক্ত চাহনিতে তাকায়। সাদিফ সেটা দেখে বলে, কি মামা, হ্যাঁ এমন করিস কেন? আমি কি তোকে ভয় পাই? শিশির গম্ভীর গলায় বলে, এটা আমার কেবিন সাদিফ, তোর কেবিনে তুই যা ইচ্ছে তাই কর, কিন্তু জানিস আমি এসব পছন্দ করি না। সাদিফ বরাবরের মতোই হেয়ালি গলায় বলে, আরে মামা চিল, যেটা তোর সেটা আমার, যেটা আমার সেটা তোর, মানে বুঝছোস? 50-50 আর কি। শিশির এবার ওকে খেপানোর জন্য বলল, মানে তোর বউয়ের উপর আমার 50% অধিকার আছে, তাও ওর কথায় সাদিফ টেবিল থেকে পা নামিয়ে বলল, নাউজবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুই এসব কি বলিস মামা? আমার মতো লুচ্চামি কই থেকে শিখলি? সত্যি করে বলতো, আমি বাদে কি আমার আরেকটা সতীন নিয়ে এসেছিস তুই? শিশির এবার বিরক্ত কণ্ঠে বলল। জাস্ট শাট আপ সাদিফ, তোর সতীন আবার কি? সাদিফ নাটকীয় ভঙ্গিতে বলল, আমার সতীন মানে বুঝোস না? আমাকে না জানিয়ে একটা বন্ধু পাচ্ছিস নাকি? শিশির, সত্যি করে বল, না হলে এসব কথাবার্তা আমি ছাড়া তোকে কে শেখায়? শিশির এবার ওর মতো করে বলল, কারেক্ট, তুই নিজেই স্বীকার করলি এসব কথাবার্তা তুই ছাড়া আর কেউ শেখায় না। এখন এসব বাদরামি বাদ দিয়ে কাজে যা। আরে দোস্ত, কাজ তো করবো, কিন্তু তার আগে লাঞ্চ করবি না? লাঞ্চের কথা শুনে শিশিরের আগে স্নিগ্ধার কথাটা মনে পড়ল। মেয়েটা কি খেয়েছে? সেই ঘটনার পর থেকে তো ঠিকভাবে খাওয়া দাওয়া করে না। ওই জোর করে যেটুকু খাওয়ানো যেত, আগে নিয়ম করে ওদের বাড়ি যেত, একমাত্র ওর কথা মেয়েটা শুনে। কিন্তু এখন আর ওই বাসায় যাওয়া সম্ভব না। সেখানে যাওয়া কমিয়ে দিয়েছে, বলা যায় প্রায় বন্ধ করে দিয়েছে। সে তো ছেলে, একটা মেয়ের চোখের ভাষা বোঝা ওর জন্য কঠিন কিছু না। শিশির চায় না ওর জীবনে শিশির চায় না ওর এই জীবনে মেয়েটার আগমন হোক। এমনিতেই শিশিরের অতীত আছে, এখন হয়তো ওর মধ্যে আবেগ কাজ করছে, কিন্তু পরবর্তীতে যে কুয়াশাকে নিয়ে ইনসিকিউর ফিল করবে না, সে বিষয়ের গ্যারান্টি কি আছে? সবচেয়ে বড় কথা, ও সাদিফের বোন, কিছু হলে নিশ্চয়ই সাদিফ ওকে ভুল ভাববে। শিশিরকে চিন্তায় মগ্ন থাকতে দেখে সাদিফ টেবিলে একটা থাবা দিয়ে বলল, কি রে শালা, কি ভাবিস? লাঞ্চ করবি না? ওর প্রশ্নে শিশির ভাবনা থেকে বেরিয়ে আসে। তারপর ওকে জিজ্ঞেস করে, তোর বোনের কি অবস্থা? ঠিকঠাক মতো কলেজ যাচ্ছে, খাচ্ছে? সাদিফ যেন আকাশ থেকে পড়ল, সন্দেহের দৃষ্টিতে ওর দিকে চেয়ে বলল, কি মামা, কি ব্যাপার? আমার বোনের কথা আজ এতদিন পরে কেন জিজ্ঞেস করেছিস? ফাইজলামি বাদ দে সাদিফ, ওটা তোর বোন, ওকে তো ছাড় দে। ওই আমার বোন ঠিক আছে, কিন্তু তুই তো আমার বন্ধু, আমি তোর দিক থেকে জিজ্ঞেস করছি। শিশির নিজের কপালে 2 আঙ্গুল চেপে ধরে বলল, আমার ভুল হয়েছে ভাই, তোর বোনের খবর জানতে চেয়ে। আমাকে মাফ কর ভাই, চল এখন খেতে চল। তারপর 2 বন্ধু খেতে বেরিয়ে যায়। সাদিফ আর শিশির লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে এসেছে। আপাতত খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করছে। ওরা গল্প করতে করতে হুট করে একটা মেয়ে ওদের সামনে চলে আসে। আচানক এমনটা হওয়ার জন্য ওরা দুজনেই চমকে যায়। সমাজে প্রচলিত একটা নিয়ম হচ্ছে মানুষকে তার অর্থনৈতিক অবস্থা দেখে বিচার করা। আর্থিকভাবে অসচ্ছল মানুষজন সবার কাছে অবহেলিত হাসির পাত্র। কিন্তু সেই মানুষগুলো যখন নিজের যোগ্যতা দিয়ে উঁচু মাকাম অর্জন করে, তখন সেসব মানুষজনের ব্যবহার পুরো পাল্টে যায়। সাদিফ আর শিশির লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে এসেছে। আপাতত খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করছে। ওরা গল্প করতে করতে হুট করে একটা মেয়ে ওদের সামনে চলে আসে। আচানক এমন হওয়ার জন্য ওরা দুজনেই চমকে যায়। শিশির দেখে ওদের সামনে কুয়াশা দাঁড়িয়ে আছে। মেয়েটা আগের মতোই সুন্দরী। ও হয়তো মেয়েটার বাহ্যিক সৌন্দর্য দেখেই প্রেমে পড়েছিল। ওর মন বোঝার চেষ্টা করেনি, তাই তো ওকে নিয়ে পুরো একটা গেম খেলা হয়ে গেল। আর সে টেরই পায়নি। শিশির পাবলিক প্লেস বলে অনীহা সত্ত্বেও জিজ্ঞেস করলো, তুমি এখানে? কুয়াশা ওর পাশের চেয়ারে বসে ওর দুটো হাত নিজের মুঠোয় নিয়ে বলা শুরু করলো, জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি? আমি তো তোমার বাড়ির ঠিকানাও জানি না। যেখানে যেখানে আমরা যেতাম সব জায়গায় খুঁজেছি। বাবার কাছেও জানতে পেরেছি, বাবার কাছেও জানতে চেয়েছি, কিন্তু উনিও খোঁজ পাননি। কিন্তু এখন তো তুমি একজন ফেমাস মুখ, এতদিনে আমি তোমাকে খুঁজে পেলাম। আমার যে কী খুশি লাগছে। ওর হাত ধরা দেখে সাদিফ খ্যাক করে উঠে বলে, এই সেরি, ছাড় ওর হাত। পাবলিক প্লেসে এসব গা ঘেঁষাঘেঁষি মানে কি? আমার বন্ধুর একটা সম্মান আছে না? যে সে এসে এভাবে হাত ধরলে তো সমস্যা। তারপর শিশিরের দিকে তাকিয়ে বলে, এই শিশিরের বাচ্চা, ওকে কিছু বলোস না কেন?
একটা মেয়ে যে তোর হাত ধরেছে তাই তোর ভালো লাগছে? কুয়াশার হাত থেকে নিজের হাত এক ঝটকায় সরিয়ে নিয়ে শিশির ওর কথায় রাগী স্বরে বলে, জাস্ট শাট আপ সাদিফ, আমাকে কি তোরা কিছু বলতে দিচ্ছিস? তখন থেকে যে যার মতো বলেই যাচ্ছিস। তারপর কুয়াশার দিকে তাকিয়ে বলে। এবার বলো আমাকে খোঁজার কারণ। কুয়াশা আবার ওর হাত ধরতে যায়, কিন্তু শিশির ওর পাশ থেকে উঠে সাদিফের পাশে চেয়ারে গিয়ে বসে। কুয়াশা কান্নাজড়িত কণ্ঠে বলে, শিশির, শিশির, আমাকে কি ক্ষমা করা যায় না? আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আমি এখন সেটা বুঝতে পেরেছি। আমি কখন যে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না, কিন্তু যত দিন যাচ্ছে আমি ফিল করছি আমি ভুল করেছিলাম। তোমার প্রতি আমার অনুভূতিগুলো রিয়েল ছিল, কিন্তু 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 আমি আমার দাম্ভিকতার কারণে সেটা বোঝার চেষ্টাই করিনি। এখন তোমাকে ছাড়া আমার নিজেকে পাগল পাগল লাগছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আমি আর কখনো করবো না, প্রমিস। শিশির রেস্টুরেন্টের চারপাশে একবার তাকিয়ে দেখে অনেক উৎসুক মুখ ওদের দিকে তাকিয়ে আছে। শিশির আর এখানে ঝামেলা করতে চাইছে না, তাই সে কুয়াশার দিকে তাকিয়ে বলল, আমি এখন কিছু কথা বলবো, মাথায় ঢুকিয়ে নিবে। নেক্সট টাইম যাতে এসব আবার রিপিট করা না লাগে। এম আই ক্লিয়ার? কুয়াশা উপর নিচ মাথা নাড়ালো। ওর হ্যাঁ বোধক উত্তর দেখে শিশির বলা শুরু করলো, প্রথমত আমি তোমার বড়, সেহেতু আমাকে আপনি বলে সম্বোধন করবে। অচেনা কারো মুখে তুমি শোনা আমি একদম পছন্দ করি না। দ্বিতীয়ত আমাকে শিশির ভাইয়া বলে ডাকবে। আমি না তোমার আত্মীয় আর না তোমার পরিচিত। 6 মাস আমাদের মধ্যে যা ছিল সেসব ভুলে যাও। তোমার যখন মনে হবে আমার সঙ্গ চাইবে, আবার যখন ইচ্ছে হবে না ছুঁড়ে ফেলে দিবে। এটা তো আমি টলারেট করতে পারি না, রাইট? এখন আমার স্ট্যাটাস দেখে আমার সামনে এসে মায়া কান্না করছো। কোনোদিন যদি এসব হারিয়ে যায় তখন কি হবে? আবারও যে তুমি আমাকে ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি? কুয়াশা কাঁদতে কাঁদতে বলল। শিশির বিশ্বাস। ওর কথার মধ্যেই এক হাত উঁচু করে শিশির ওকে থামিয়ে দিয়ে বলল, আমার নাম যাতে তোমার মুখে 2 বার না শুনি। তুমি তোমার অহংকার দাম্ভিকতা নিয়ে ভালো থেকো। দয়া করে আমার পিছু ছাড়ো। তারপর সাদিফের দিকে তাকিয়ে বলল, চলো এখান থেকে, কিছু মানুষের জন্য শান্তি মতো খাওয়াও যায় না। শিশির আর সাদিফ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। কলেজ শেষে স্নিগ্ধা বাড়িতে এসেছে। কারোর সাথে কথা না বলেই রুমের দরজা বন্ধ করে বসে আছে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। ও কার জন্য কাঁদছে? মানুষটা তো কিছুই বোঝে না। ওর কান্নার কোনো মূল্য নেই তার কাছে। সিনহা বেগম খেতে ডাকলেন, কিন্তু ও দরজা না খুলে ওনাকে চলে যেতে বলল। বিরক্ত হয়ে উনি সাদিফকে কল দিলেন। সাদিফ কল রিসিভ করতেই অভিযোগের সুরে বললেন, হ্যালো, অফিসে আছিস? এইদিকে তোর বোন কলেজ থেকে এসে রুমের দরজা বন্ধ করে বসে আছে। খেতে ডাকলাম কিন্তু আসছে না। কি করবি কর, তোদের ঝালা আর আমার ভালো লাগে না। বিপরীত পাশ থেকে সাদিফ বলল, আচ্ছা আম্মু, আমি আর শিশির এখন বাসায় আসছি। আমাদের দুপুরে খাবার খাওয়া হয়নি, তুমি খাবার রেডি করো। আচ্ছা আয়। সাদিফের কথা শেষ হলে শিশির ওর দিকে তাকিয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, তুই কেন বললি যে আমি যাব? তোর খিদে লাগলে তুই যা। আরে দোস্ত চল না, আমি তো যেতাম না, কিন্তু সিনিকদা নাকি না খেয়ে রুমের মধ্যে দরজা লক করে বসে আছে। এটা শুনেই শিশির সোফা থেকে উঠে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন? ওর আবার কি হয়েছে? সেটা গেলেই না বুঝতে পারবো। আর ও তোকে ভয় ভয় জানিসই তো, আর না বলিস না, চল প্লিজ। শিশির আর না করলো না। শিশির আর সাদিফকে দেখে সিনহা বেগম খেতে বসতে বললেন। আন্টি, আগে স্নিগ্ধাকে নিয়ে আসেন, একসাথে খাবো না হলে। সে তো বাবা এখনো আসছে না। তারপর সাদিফকে বলল। এই সাদীপ, জানা ওর কাছে একটু নিয়ে আয়। সে সময় সাদিফের ফোনে অফিস থেকে কল আসে। সে কল রিসিভ করতে করতে বলল, মা শিশিরকে পাঠাও, আমার একটা জরুরি কল এসেছে, কথা বলে আসি। সিনহা বেগম শিশিরের দিকে তাকিয়ে বলল, দেখেছো বাবা এদের কাহিনী? এখন আমি কি করি বলো তো? শিশির আর কিছু ভেবে না পেয়ে বলল, সমস্যা নেই আন্টি, আমি ওকে ডেকে নিয়ে আসছি, আপনি খাবার সাজান। অনেক বড় উপকার হবে বাবা, যাও। দরজায় অনবরত কড়া নাড়ার শব্দ হলে স্নিগ্ধা চিৎকার করে বলে, বললাম তো খাবো না, একবার বললে বুঝো না কেন? দরজা খোলো চুপচাপ। পরিচিত সেই গম্ভীর কণ্ঠস্বর শুনে স্নিগ্ধা অবাক হলো। শিশির ভাই এই সময় এখানে কিভাবে এলো? আজকে এতদিন পর এখানে আসার কারণ কি? স্নিগ্ধা ভয় পেল। ডাইনিং থেকে নিশ্চয় সব শুনে এসেছে, এখন ওর খবর আছে। দরজার অপর পাশ থেকে আবারও দ্বিগুণ গম্ভীর স্বর ভেসে আসলো, কি হলো? দরজা খুলতে বলছি না?
স্নিগ্ধা নিজের চোখ মুখ মুছে আস্তে আস্তে গিয়ে দরজা খুলে দাঁড়িয়ে রইল। ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শিশির বলল, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? সর সামনে থেকে। স্নিগ্ধার মন খারাপ হয়ে গেল, চোখ জোড়া আবারও পানিতে ভরে গেল। যাতে আবার গড়িয়ে না পড়ে তাই সন্তর্পরে ওনার কোণা দিয়ে মুছে ফেললো। কিন্তু শিশির যে ওর গোপনে করা কাজ দেখে ফেলেছে সেটা জানতে পারল না। শিশির আরাম করে বিছানায় বসতে বসতে পাশে থাকা ভেজা বালিশের দিকে নজর দিয়ে বলল, তো বল শুনি, খাবার না খাওয়ার কারণ কি? আর দরজা বন্ধ রাখারই বা কারণ কি? এতক্ষণ যাবৎ কান্না আটকে ওর কথাগুলো গলায় দলা পাকিয়ে যাচ্ছে। কিছু বলতে গিয়েও বলতে পারছে না। বারবার রেস্টুরেন্টের ঘটনা মনে পড়ছে। কুয়াশা যখন শিশিরের হাত ধরে হাতের মুঠো নিয়েছিল তখন স্নিগ্ধা ওর ক্লাসমেটদের সাথে সে রেস্টুরেন্টেই যাচ্ছিল। সেই দৃশ্য দেখে ও সেখান থেকে চলে আসে। তারপর থেকেই রুমবন্দি। শিশির আবারও জিজ্ঞেস করলো, বললি না তো কিসের জন্য এত ঢং করছিস? ঢং শব্দটা শুনে স্নিগ্ধার রাগ হলো। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে মনের কথাগুলো গড়গড়িয়ে বলে দিল, হ্যাঁ, আমি না খেলে তো ঢং হবেই। আর নিজে রেস্টুরেন্টে বসে বসে অন্য মেয়ের হাতে হাত ধরে থাকলে সেটা ঢং না, সেটা তো রোমান্টিক সিন। নিজের দোষ না ধরে মানুষ শুধু অন্যের দোষ ধরে। স্নিগ্ধার কান্নার মিশ্রিত কণ্ঠে এমন কথা শুনে শিশির অবাক হলো। ও কখন রেস্টুরেন্টে গিয়েছিল? কই দেখলাম না তো। আর কার সাথেই বা গিয়েছিল? শিশির ওকে জিজ্ঞেস করলো। কার সাথে তুই ওখানে গিয়েছিলি? কাকে বলে গিয়েছিলি? এমন প্রশ্ন করাতে স্নিগ্ধা আরও খেপে গেল। খেপানো গলায় বলল, আপনার মতো আমি কোনো ছেলের সাথে ঘুরতে যাইনি। আমি আমার মেয়ে ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম, আর আমরা খেতে গিয়েছিলাম, প্রেম করতে না। এতক্ষণ যাবৎ স্নিগ্ধার উল্টোপাল্টা কথা শুনে শিশির রাগী স্বরে বলল, থাপ্পড় খাবি স্নিগ্ধা, না জেনে এত কিছু বলা ঠিক না। স্নিগ্ধা আজ যেন কোনো বাত মানছে না। সে বলতেই থাকলো, কি না জেনে? না জেনে কি? হ্যাঁ, আপনি কুয়াশা আপুকে ভালোবাসতেন না? রেস্টুরেন্টে আপু আপনার হাত ধরে বসেছিল না? যে আপনাকে ভালোবাসে না, আপনি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেলেন। এদিকে আমি যে দিনের পর দিন আপনাকে নিয়ে কল্পনায় ডুবে আছি সেটা আপনার চোখে পড়ে না? আপনি সবাইকে বুঝতে পারলেও আমাকে কেন বুঝতে পারেন না? আমি কি দেখতে এতই খারাপ শিশির ভাই? আমি কি একটু আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি না? আপনি কেন বোঝেন না আমি আপনাকে শিশির ওকে আর কিছু বলতে দিল না। তার আগেই ওর গালে থাপ্পড় বসালো। স্নিগ্ধা হতভম্বের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ও আশা করেনি শিশির ভাই ওকে মারবে। যতই ওকে পছন্দ না করুক, ওর সাথে ঝগড়া করুক, কিন্তু এর আগে কোনোদিন ওর গায়ে হাত তুলেনি। শিশির ওর দিকে না তাকিয়ে বলা শুরু করলো, ভুল মানুষের প্রতি অনুভূতির কোনো মানে হয় না। তুই আমার থেকে অনেক ছোট। এই বয়সে মানুষ ভুল মানুষের প্রেমে পড়ে। আর এটা ভালোবাসা না, আবেগ। আবেগে গা ভাসিয়ে নিজের ক্যারিয়ার নষ্ট করিস না। শুধু শুধু নিজেকে মানসিক কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তুই আমার অতীত জানিস। দ্বিতীয়বার আমি কাউকে ভালোবাসতে পারবো না। তাই আমার থেকে কোনো এক্সপেকটেশন রাখা বন্ধ কর। আমি চাই না তুই ভুল পথে যাস। দেখো তোমার জীবন মাত্র শুরু, কারো জন্য সেটা বিষাদময় করে দিস না। এই দুনিয়াতে পথ চলা অনেক কঠিন। আমরা কেউ কারো না, নিজের ভালো নিজেকেই বুঝতে হবে। আর রইল কুয়াশার ব্যাপারটা, ও নিজে আমার হাত ধরেছিল, আমি না। এত কিছু যখন দেখলি তাহলে আরেকটু থাকলে এটাও দেখতে পেতিস আমি ওর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়েছিলাম। ওর আর আমার মধ্যে যে অনেক আগেই সব শেষ সেটাও খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। কিন্তু তার মানে এই না তোর সাথে নতুনভাবে শুরু করব। তাই ভুল ধারণা মনে পুষে রাখা বন্ধ কর। এসব বলে শিশির রুম থেকে বের হয়ে গেল। চারপাশ যখন অন্ধকারে ডুবে আছে, পুরো শহরের মানুষ যখন ঘুমে বিভোর, শিশির তখন কফি হাতে ল্যাপটপের দিকে তাকিয়ে। পরিশ্রম করলে সাফল্য অবশ্যই আসবে, শিশির তার প্রমাণ। ল্যাপটপের স্ক্রিনে মগ্ন থাকা অবস্থায় ওর ফোনে মেসেজের নোটিফিকেশন আসে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ফাজিল নামটা। আজকের ঘটনার পর যে এই নাম্বার থেকে মেসেজ আসবে সেটা ওর ধারণার বাইরে ছিল। ফোনের স্ক্রিনে জলজল করে কয়েকটা শব্দ ভেসে উঠেছে। রেডি থাকেন বর্ষাদার জন্য, খুব শীঘ্রই আপনার ঘরে আমি বউ সেজে আসবো। মেসেজটা দেখে শিশিরের কপাল কুঁচকে আসে। কার বিয়ে, কিসের বিয়ে, কখন বিয়ে? থাপ্পড় খেয়ে এই মেয়ের স্মৃতিশক্তি হারিয়ে গেল নাকি? কিসব কথা বলছে? ওর আর রিপ্লাই দিতে ইচ্ছে করলো না। রাত অনেক হয়েছে, এখন ঘুমানো দরকার। শিশির ল্যাপটপ অফ করে লাইট নিভিয়ে এসে শুয়ে গেল। বিপরীত দিকে ওর মেসেজের অপেক্ষায় অপর পাশের ব্যক্তি রাত জেগে রইল। সকাল সকাল স্নিগ্ধাদের বাড়িতে বিয়ের আমেজ শুরু হয়ে গেছে। আগামীকাল গায়ে হলুদ, আর পরশুদিন বিয়ে। সাদিফ সকাল থেকে দৌড়াদৌড়ি করছে। হাতে সময় অনেক কম। এই জন্যই হুট করে বিয়ে ঠিক করা উচিত না। এখনো বিয়ের মার্কেট করা বাকি, পুরো বাড়ি পরিষ্কার করা বাকি, সাজানো বাকি। কখন করবে এত কিছু? ও
ওর কাজের মধ্যেই স্নিগ্ধাকে দেখা যায় ওর পেছন পেছন ঘুরছে। কিছু একটা বলতে চাইছে কিন্তু সুযোগই পাচ্ছে না। কাজের মধ্যে এভাবে বাগড়া দেওয়াতে সাদিফ বিরক্ত হয় প্রচুর। ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করে, কি সমস্যা কি তোর? তখন থেকে পিছু পিছু ঘুরছিস, আমি যে কাজ করছি চোখে দেখিস না? স্নিগ্ধা মন খারাপ করে বলে, বিয়ে ঠিক হতে না হতেই তুমি আমার সাথে এমন ব্যবহার করছো। বিয়ে হয়ে গেলে তখন কি করবে? সাদিফ এবার মজা করে বলে। কি আর করবো, তোকে তুলে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেবো? স্নিগ্ধা রেগে গিয়ে ওর চুল টেনে ধরে। চুল টানতে টানতে বলে, আমি আব্বুর কাছে তোমার নামে বিচার দেব ভাইয়া। সাদিফ চুলের ব্যথায় চিৎকার করে সিনহা বেগমকে ডাকে। আম্মু, আম্মু, দেখো তোমার শয়তান মেয়ে আমার সাথে কি করছে। ওদের চিৎকার চেঁচামেচি শুনে সিনহা বেগম ছুটে আসেন ওদের কাছে। এসে এমন দৃশ্য দেখে ওনার চোয়াল ঝুলে পড়ে। উনি তখন সকালে নাস্তা রেডি করছিলেন। হাতের খুন্তি নিয়েই দৌড়ে চলে এসেছেন। হাতের খুন্তিটা স্নিগ্ধার দিকে উঁচিয়ে বলেন, ছাড় ওর চুল, এক্ষুনি ছাড়। বড় ভাইয়ের সাথে এমন করে কে? লোকে দেখলে কি বলবে? স্নিগ্ধা রেগে গিয়ে বলে, তোমরা সবাই আমার সাথে এমন করছো কেন? বিয়ে হলে তো আমাকে পাত্তাই দিবে না। আমি তো তখন অচেনা মানুষ হয়ে যাব। ঢং বাদ দে বুড়ি, ওকে ছেড়ে দিয়ে নাস্তা খেতে আয়। আমি গেলাম, চুলোয় রান্না বসিয়ে এসেছি। উনি চলে যেতেই স্নিগ্ধা সাদিফের চুল ছেড়ে দিয়ে বলল, তোমার বন্ধুকে তো এখনো বিয়ের কথা বললে না। উনি শুনে কি ভাববে? বাদ দে ওর কথা, ওকে সারপ্রাইজ দিতে চাইছি। দেখো আবার তোমার সারপ্রাইজ দেওয়ার চক্করে বিয়েটাই না ক্যান্সেল করে দেয়। তোকে এত কিছু ভাবতে হবে না, বিয়ের জন্য রেডি হওয়া আগে তোদের তো আবার রূপচর্চার ব্যাপার স্যাপার আছে। স্নিগ্ধা ওর দিকে রাগী চাহনিতে তাকিয়ে বলে, তুমি কি চাইছো? আমি আবারও তোমার চুল ধরে টানি? সাদিফ কয়েক কদম সরে গিয়ে বলল, সর এখান থেকে তুই, আম্মু ডাকলো না তোকে? যা খেতে যা। সকাল সকাল ঘুম থেকে উঠে শিশির চমকে উঠল। বাড়িঘর পরিষ্কারের কাজ চলছে। বাড়ি সাজানোর জন্য ডেকোরেশনের লোক এসেছে। শিশির সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্দেশনা দেওয়া আকরাম সাহেবের দিকে যায়। ওনাকে গিয়ে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে বাবা? কোনো ফাংশন আছে কি? আকরাম সাহেব ওর দিকে তাকিয়ে বিস্মিত স্বরে বলে, ফ্যাংশন আবার কি? বিয়ে হবে। বিয়ে আগামীকাল, গায়ে হলুদ পরশু বিয়ে। যা যা ঠিক করে নাও। তোমার রুমে কি কি ঠিক করার লাগবে, কি পরিষ্কার করার লাগবে সব করে নাও। সময় কম হাতে, শুধু আজকের দিনটাই আছে। আবার বিয়ের বাজার করতেও যেতে হবে। শিশির অবাক হয়ে বলে, কিসের বিয়ে? কার বিয়ে আব্বু? আকরাম সাহেব ওর কথায় পাত্তা না দিয়ে আবারও ডেকোরেশনের লোকদের সাথে কথা বলতে শুরু করে। শিশির বুঝতে পারলো উনি আর কিছুই বলবেন না, তাই রান্নাঘরের দিকে গেল। খালা পরোটা আলু ভাজি করছে। শিশির ওনাকে জিজ্ঞেস করলো, কিসের আয়োজন চলছে খালা? আপনি কি কিছু জানেন? খালা ওর দিকে এক নজর তাকিয়ে বলে, তা মুই কেমনে বলতাম বাপ? তোমার বাপ কি আমারে কিছু জানাই করে? কখন থাইকা জিগাইতেছি কিহের ফাশন হইব। হ্যাতের মুখ দিয়া একটা কথাও বাইর হইল না। মোর আর কি। খালার কথা বুঝতে শিশিরের কিছুটা সময় লাগলো। বুঝতে পারলো আকরাম সাহেব ওনাকেও কিছু বলেননি, তাই আর কথা না বাড়িয়ে শিশির ওনাকে খেতে দিতে বলল। নাস্তা শেষে স্নিগ্ধা সিনহা বেগমের কাছে গিয়ে বলল, আম্মু ভাইয়াকে বলো না যাতে আমাকে নিয়ে মার্কেটে যায়। আমার অনেক কিছু কেনা বাকি। আজকে ছাড়া তো আর সময় নেই। বলো না ভাইয়াকে। ওই কিভাবে যাবে? দেখছিস না বাড়িতে কত কাজ। তোর আব্বু কি একা সামলাতে পারবে? তুই অন্য কারোর সাথে যা। অন্য কারোর সাথে মানে? আমি আর কার সাথে যাব তুমিই বলো। এমন কেন করো আম্মু? তারপরে স্নিগ্ধার মাথায় একটা বুদ্ধি এসে ধরা দিল। ও সিনহা বেগমকে বলল, তাহলে শিশির ভাইকে বলো যাতে আমাকে নিয়ে যায়। উনি ওর দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সাদিবকে বল কল দিতে। আমি কেন বলতে যাব? আবার ঝগড়া যাতে না করতে শুনি। দুইজন একসাথে থাকলেই তো ঝগড়া আর ঝগড়া। ওনার কথা শুনে স্নিগ্ধা খুশি হয়ে দৌড়ে সাদিফকে খুঁজতে চলে গেল। অফিসের উদ্দেশ্যে রেডি হয়ে বের হতেই শিশিরের ফোনে সাদিফের কল আসে। ও কল রিসিভ করতেই সাদিফ বলতে শুরু করে, কই তুই? তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আয়, আগামী 4 দিন অফিস যাওয়া লাগবে না, আমি সব ঠিক করে রেখেছি। তুই জলদি আমাদের বাড়িতে চলে আয় প্লিজ। শিশির কিছু বলতে যাবে তার আগেই কল কাটে টুটটুট আওয়াজ শোনা যায়। কালকে রাত থেকে কি হচ্ছে ওর সাথে? ওর মাথাটা মনে হচ্ছে হ্যাং হয়ে গেছে। কিছুই বুঝতে পারছে না, কিছুই ভাবতে পারছে না। ও ফর্মাল ড্রেসেই বের হয়ে যায় বাড়ি থেকে। কলিং বেল বাজতেই সাথে সাথে গেট খুলে যায়। শিশির অবাক হয়, গেট খোলার জন্য কি রেডি হয়েছিল না কি? সামনে তাকাতেই দেখে স্নিগ্ধা ওর দিকে তাকিয়ে আছে। শিশির ওকে ইগনোর করে ভেতরে ঢুকে যায়।
স্নিগ্ধা মনে মনে বলে। যতই ইগনোর করেন না কেন, যেতে হবে আমার সাথেই। দেখান দেখান, যত অ্যাটিটিউড দেখার দেখিয়ে নেন। স্নিগ্ধা দরজা লাগিয়ে সাদিফ আর শিশিরের কাছে গেল। গিয়ে দেখে শিশির মুখটা গম্ভীর করে বসে আছে, মানে যা হওয়ার হয়ে গেছে। আহা বেচারা, করেন আমাকে আরো ইগনোর। সে তো আমার পেছন পেছনে ঘোরা লাগবে। সাদিফ স্নিগ্ধাকে রেডি হতে যেতে বলে। স্নিগ্ধা যেতেই শিশির সাদিফকে জিজ্ঞেস করে, এসব কি ভাই? তোর বাড়িতেও আয়োজন চলছে, আমার বাড়িতেও আয়োজন, মানে কি এসবের? কেউ কি আমাকে কিছু বলবি? সাদিফ হেয়ালি করে বলে, আরে মিয়া, বিয়ে হবে, বিয়ে পরশু বিয়ে, তুই রেডি থাক। তুইও কেনাকাটা করে নে, পাঞ্জাবি কিনবি সুন্দর থেকে। হোয়াট? কার বিয়ে বলবি কি? আর আমি কেন এসব কিনবো? সারপ্রাইজ মামা, সারপ্রাইজ। স্নিগ্ধা চলে আসায় ওরা আর কোনো কথা বলল না, বেরিয়ে গেল দুজনে। বাইরে শিশিরের নতুন বাইক, মানে শিশির ভাইয়ের বাইকে ও উঠতে পারবে। স্নিগ্ধা খুশি হয়ে গেল। শিশির নিজের হেলমেট ওকে দিয়ে বলল, পরে নে। হেলমেট তো একটাই, তাহলে আপনি কি করবেন? আমার কথা না ভাবলেও চলবে, যেটা বলছি সেটা কর। স্নিগ্ধা আর কিছু বলল না। আজকে ও শিশিরকে ধরে বসেনি, কিন্তু শিশিরও কিছু বলল না। কিছু দূর যাওয়ার পর স্নিগ্ধা বাইক থামাতে বলল। শিশির বিরক্ত হয়ে বলল, এখানে কি থামাতে বলছিস কেন? আমার একটু কাজ আছে, তাড়াতাড়ি চলে আসবো, একটু থামান প্লিজ। শিশির বাইক থামাতেই ও দৌড়ে একটা বাইকের শোরুমে চলে গেল। একটু পর ওর হাতে একটা হেলমেট নিয়ে আসতে দেখা গেল। হেলমেট দেখে শিশির জিজ্ঞেস করলো, এটা কিসের জন্য? স্নিগ্ধা মাথা নিচু করে ওর দিকে হেলমেটটা বাড়িয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। হেলমেট তো আপনার বেশি জরুরি, সেখানে আপনি নিজেরটা আমাকে দিয়ে দিয়েছেন, তাই এটা আমার তরফ থেকে আপনার জন্য। শিশির হেলমেট হাতে না নিয়েই বলল, টাকা কোথায় পেলি? আঙ্কেলের টাকা উড়াতে অনেক ভালো লাগে, তাই না? স্নিগ্ধা মাথা তুলে ওর দিকে চেয়ে বলল, মোটেও এটা আব্বুর টাকা না, আমার জমানো টাকা ছিল, ওটা দিয়ে কিনেছি। নিলে কৃতার্থ হতাম। হাত ব্যথা করছে আমার। শিশির চুপচাপ হেলমেট নিয়ে পরে নিল। অনেকক্ষণ হলো ওরা মার্কেটে এসেছে, কিন্তু স্নিগ্ধা কিছুই পছন্দ করতে পারছে না। শিশির বিরক্ত হচ্ছে প্রচুর। এর আগে কখনো মেয়েদের সাথে মার্কেটে আসেনি, আর না ওদের জন্য কোনো পোশাক কিনেছে। শিশির বিরক্ত হয়ে বলল, আর কতক্ষণ লাগবে? সেই কখন থেকে এতগুলো শাড়ি লেহেঙ্গা সামনে নিয়ে বসে আছিস, তাড়াতাড়ি কর, না হলে তোকে রেখেই কিন্তু আমি চলে যাব। স্নিগ্ধা ঠোঁট উল্টে বলল, এমন করছেন কেন? আমি তো কখনো একা কোনো জিনিস কিনিনি। না বকে তো একটু সাহায্যও করতে পারেন। ওর কথা শুনে সেলসম্যান বলা শুরু করলো, হ্যাঁ হ্যাঁ, এত জিনিস দেইখা ভাবি মনে হয় বুঝতে পারছে না ভাই কোনটা রেখে কোনটা নিবে। আপনি একটু সাহায্য করেন, আপনার পছন্দ কি নিশ্চয়ই না করতে পারবে না। ওনার কথা শুনে ওরা দুজনেই অপ্রস্তুত হয়ে গেল। শিশির স্নিগ্ধার দিকে তাকিয়ে দেখে মেয়েটা লজ্জায় মাথা নিচু করে আছে। শিশির পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, ভুল ভাবছেন, উনি আপনার ভাবি না। সেলসম্যান ওদের লজ্জা যেন দ্বিগুণ করতে বলল, ও এইবার বুঝছি, এইটা তাহলে আপনার প্রেমিকা। দুজনেই কিন্তু বেস্ট মানাইছে। কিন্তু ভাই একটা কথা কও, এসব প্রেম প্রীতি কিন্তু ভালো না, তাড়াতাড়ি বিয়ে কইরা লো। লজ্জায় স্নিগ্ধার থুতনি গিয়ে ঠেকলো গলার কাছে। শিশির ওনার কথা শুনে কেসে উঠল। তারপর স্নিগ্ধাকে চলে আসতে বলে বলল, আপনার দোকানে আমরা কিছুই কিনতে চাই না, আল্লাহ হাফেজ। উনি যেন থতমত খেয়ে গেলেন। তড়িঘড়ি করে বললেন, ও ভাই রাগ করবেন না ভাই, আমি আর কিছু কমু না, এই যে কানে ধরি ভাই, যাইয়েন না ভাই। শিশির আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কয়েকটা শাড়ি আর দুটা লেহেঙ্গা পছন্দ করে বিল মিটিয়ে চলে আসলো। সারা রাস্তা ওরা আর একটা কথাও বলল না। আজকে গায়ে হলুদ, পুরো বাড়ি হলুদ ফুলে সেজেছে, মনে হচ্ছে কোনো হলুদ ফুলের বাগান। শিশির রাতে অনেকবার আকরাম সাহেবকে জিজ্ঞেস করেছেন কার বিয়ে, কিন্তু উনি ক্লিয়ার করে কিছুই বলেননি। গায়ে হলুদের আয়োজন ছাদে করা হয়েছে, একে একে মানুষ আসছে, কিন্তু শিশির ওদের কাউকেই চিনতে পারছে না। শিশিরের পরনে হলুদ পাঞ্জাবির সাথে শুভ্র পায়জামা, চুলগুলো সবসময়ের মতো কপালের উপর এসে পড়েছে। আকরাম সাহেবের জোড়াজুড়িতে এই ড্রেস পরতে সে বাধ্য হয়েছে। দূরে দাঁড়িয়ে আছেন আকরাম সাহেব, উনার পরনের সাথে পাঞ্জাবি। শিশির ধীরে ধীরে ওনার কাছে গেল, কোনো ফণিতা ছাড়াই সরাসরি জিজ্ঞেস করলো, আব্বু দেখো আজকে গায়ে হলুদ, তুমি কি এখনো আমাকে বলবে না এই বাসায় কার বিয়ে হচ্ছে? আর একটু কষ্ট কর বাপ, তারপর নিজে নিজেই সব বুঝতে পারবি। আমাকে কষ্ট করে কিছুই বলার লাগবে না। কিন্তু
আমাদের বাসায় এরা কারা? আমাদের কোনো আত্মীয়ের বিষয়ে তো তুমি এতদিন কিছু বলনি। এখন এনারা কোথা থেকে আসলো? আমি তো কাউকেই চিনতে পারছি না। ওর কথা শুনে আকরাম সাহেব আশেপাশে তাকালেন। তারপর দূরে হলুদ লেহেঙ্গা পরা একটা মেয়েকে হাতের ইশারায় কাছে ডাকলেন। সে আসতেই উনি পরিচয় করিয়ে দিলেন। এই যে এ হলো অথই, আমাদের যে ইতিমখানা আছে ওখানেই থাকতো। তুমি হয়তো খেয়াল করনি, আর তুমি তো ছোট বাচ্চাদের ওখানেই শুধু যেতে। আর বাকি সব মানুষজন আমার কর্মক্ষেত্রের পরিচিত। ইতিমখানার কিছু মানুষ আর কিছু জানার আছে। শিশির এইবার অথই নামের মেয়েটার দিকে তাকালো। হলুদ লেহেঙ্গার সাথে হলুদ ফুলের অর্নামেন্টস, মুখে কৃত্রিম প্রসাধনীর ছাপ, হাতে বিয়ের কনের মতো মেহেদি দেওয়া। শিশির মনে মনে টেনশন করতে লাগলো। আব্বু কি এই মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাইছে? আমাকে এভাবে না বলে এইসব করার মানে কি? একবারও কি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না? শিশির আবারও কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু তার আগে আকরাম সাহেব ওখান থেকে চলে গেলেন। শিশির ওর রুমে এসে শুয়ে পড়ল। ওর মাথায় একটার পর একটা ভাবনা আসছে। সর্বপ্রথম কুয়াশার মুখ ভেসে উঠল, কিন্তু সাথে সাথেই ওর কথা মাথা থেকে ছেড়ে ফেলল। ওর লাইফে কোনো বিশ্বাসঘাতকের জায়গা নেই। ওই 6 মাস যা যা হয়েছে সব মিথ্যে, সব। শিশির সিলিংয়ের দিকে তাকিয়ে আছে, তার জীবনের উত্থান পতনের কথা চিন্তা করছে। তারপর হুট করে স্নিগ্ধার মুখটা ভেসে উঠল। মেয়েটাকে সে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু ওর হাতে কিছুই ছিল না। জেনে শুনে ওকে ওর এই জীবনের সাথে জড়াতে পারবে না। শিশির শুনতে পেল বাইরে থেকে অনেকের গলা ভেসে আসছে। কিছু অচেনা গলার মধ্যে চেনা কণ্ঠস্বর ভেসে আসছে। শিশির দ্রুত রুম থেকে বের হয়ে গেল। সামনে সাদিফ দাঁড়িয়ে, সাথে ওর কয়েকজন আত্মীয়। কিন্তু ওর চোখ এখন অন্যজনকে খুঁজছে। শত চেষ্টার পরেও কাঙ্ক্ষিত মুখটা দেখতে পেল না। শিশির খ্রস্ত পায়ে সাদিফের দিকে এগিয়ে গেল। ওর ঘাড় ধরে টেনে ও রুমে নিয়ে আসলো। তারপর দরজা লাগিয়ে জিজ্ঞেস করলো, এবার বলো এসব কি হচ্ছে? আমি জাস্ট পাগল হয়ে যাব। তোরা এমন বিহেভ কেন করছিস ভাই? বলবি কি? সাদিফ বিছানায় বসতে বসতে বলল। বলতে পারি, কিন্তু তার আগে কথা দে আমাকে মারবে না। শিশির চোখ ছোট ছোট করে ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। সাদিফ সে দৃষ্টি দেখে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই মামা, আগে কথা দেয়া লাগবে। আচ্ছা, মারবো না, বল। সাদিফ ভয়ে ভয়ে বলা শুরু করলো, আসলে এটা আমার বিয়ে। তোর সাথে একবার এতিমখানায় গিয়েছিলাম, মনে আছে? সেখানে মেয়েটাকে দেখেছি। তারপর মেয়েটা আমাকে পছন্দ করা শুরু করে। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে আমার কথা শুনতে নারাজ। কখনো হাল ছাড়েনি, নিজে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। একসময় পাগলামি শুরু করে। তাই আমি ভাবলাম, আমাকে নিজের চাইতে কেউ ভালোবাসলে সেটা তো আশীর্বাদ স্বরূপ। এমন একটা মানুষকে কখনো হারাতে দেওয়া যাবে না। তাই বাসায় সরাসরি বিয়ের কথা বললাম। বাবা মাও না করলো না, তাই হুট করে এই বিয়েটা করে ফেলতে ইচ্ছে হলো। আর তোকে সারপ্রাইজ দেয়া এর চেয়ে কোনো ভালো উপায় ছিল না। ওর কথা শেষ হতে না হতেই শিশির দুম করে পিঠে একটা ঘুষি মেরে দিল। সাদিফ ব্যথায় কোকিয়ে উঠল। ভাই, আজকে আমার গায়ে হলো, এমন করস কেন? আমাকে আগে বললে কি হতো? আমি কি তোমার বিয়েতে ভেটো দিতাম? এমন কিছু না দোস্ত, আমি নিজেই শিওর ছিলাম না। ওর প্রতি আমার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করছিলাম। মনে মনে যে আমি ওকে ভালোবেসে ফেলেছি সেটা আমি স্বীকার করতে চাইতাম না, কিন্তু আমার প্রতি ওর ভালোবাসার দিকে আমি নিজের অনুভূতি আর দমিয়ে রাখতে পারিনি। আসলে একটা কথা কি জানিস, তুই কাকে ভালোবাসিস সেটা কোনো ফ্যাক্ট না, তোকে কে সবচেয়ে বেশি ভালোবাসে সেটাই ফ্যাক্ট। কারণ সে জেনে শুনে তোকে কখনো কষ্ট পেতে দিবে না, সবসময় তোর পাশে থাকবে। শিশির চুপচাপ ওর কথাগুলো শুনে গেল। আর বারবার ওর চোখের সামনে স্নিগ্ধার মুখটাই ভেসে উঠল। ওর প্রতি কি আমার কোনো অনুভূতি আছে? শিশির নিচেই বসে আছে। আশেপাশে ওর অফিসের কিছু কর্মচারী আর স্নিগ্ধাদের আত্মীয়, বাকি সবাই ছাদে আছে। ওখানে হলুদের অনুষ্ঠান চলছে। ওর এসব ভালো লাগে না, তাই এখানেই বসে আছে। হুট করে কয়েকটা ছেলের দৃষ্টি অনুসরণ করে শিশির সিঁড়ির দিকে তাকালো। হলুদ শাড়ি গায়ে, মনে হচ্ছে কোনো হলুদ পুতুল নেমে আসছে। শিশির চেয়েও নিজের চোখ সরাতে পারছে না। গতদিন এই শাড়িটাই সে পছন্দ করে কিনে দিয়েছিল। চোখে গাঢ় করে কাজল দেওয়া, ওকে হালকা মেকআপের ছাপ, কোমর সমান চুলগুলো ছেড়ে দেওয়া। এক হাতে শাড়ির কুচি সামলাতে হিমশিম কাটছে, অন্য হাতে ফুলের ঝুড়ি। আশেপাশের ছেলেদের উপর ওর এখন রাগ হচ্ছে। সবচেয়ে বেশি রাগ হচ্ছে স্নিগ্ধার উপর। এভাবে এই রূপে সবার সামনে এই মেয়েকে কে আসতে বলেছে? সে উঠে চলে গেল স্নিগ্ধার কাছে। ওর সামনে গিয়ে বলল, এখানে একা একাই ঘোরাঘুরি করতে তোকে কে বলেছে?
হুট করে কাউকে এভাবে সামনে আসতে দেখে স্নিগ্ধা চমকে ওঠে। পরে পরিচিত কণ্ঠস্বর শুনে মাথা তুলে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে হলুদ পাঞ্জাবি গায়ে ওর প্রিয় পুরুষ, হিমুর মতো, যার হলুদ পাঞ্জাবিতে কোনো পকেট নেই। হিমুর মতোই যে তার অনুভূতি বুঝেও না বোঝার ভান করে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শিশির আবারও শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হলো? কি জিজ্ঞেস করলাম? উত্তর দিতে পারিস না? স্নিগ্ধা ভয়ে আমতা আমতা করে বলল। একটু কাজ ছিল। তারপর হাতে থাকা ফুলের ঝুড়িটা দেখিয়ে বলল, এটা রাখতে এসেছিলাম। শিশির ওর হাত থেকে ফুলের ঝুড়ি নিয়ে বলল, তুমি এখানেই থাকো, আমি রেখে আসছি। 2 সিঁড়ি নিচে যাওয়ার পর আবারও কি ভেবে কিছু না বলেই ওর হাত ধরে নিচে নামতে থাকে। স্নিগ্ধা অবাক হয়ে একবার শিশিরের মুখের দিকে আর একবার ওর হাত ধরে রাখা হাতের দিকে অবিশ্বাস্য নজরে তাকায়। শিশির যে ওর হাত ধরেছে সেটা যেন বিশ্বাসই করতে পারছে না। ওর শরীর কাঁপতে শুরু করলো। শিশির ধরে রাখা হাতের কম্পন বুঝতে পেরে থেমে গেল। পেছনে তাকিয়ে বলল, কি হয়েছে? কাঁপছিস কেন? আমি কি তোকে বকেছি নাকি তোকে মেরেছি? স্নিগ্ধা এখনো হাতের দিকে তাকিয়ে আছে। শিশিরের কোনো কথাই ওর কানে যাচ্ছে না। শিশির এবার থমকে উঠল। বারবার এই মেয়ের ভাবনায় ডুবে যায়। কি হলো? কি জিজ্ঞেস করছি তোকে? ধমক শুনে স্নিগ্ধা চমকে উঠল। হ্যাঁ। কি হ্যাঁ? আমি তোকে মেরেছি? স্নিগ্ধা তড়িঘড়ি করে বলল, না না, কখন বললাম আমাকে মেরেছেন? তাহলে হ্যাঁ কেন বললি? না মানে আসলে। থাক, আর কিছু বলতে হবে না। আমার রুমে গিয়ে শুয়ে থাক। কেন? তোর শরীর কাঁপছে, খাওয়া দাওয়া করিস না ঠিক মতো। স্নিগ্ধা চোখ বড় বড় হয়ে গেল। কি বলে এই ছেলে? মানে কিসের সাথে কি পান্তা ভাতে ঘি? এই ছেলে যে কাউকে ভালোবেসেছিল সেটাই বিশ্বাস হচ্ছে না এখন। স্নিগ্ধা বলল, আমি ঠিক আছি, ওইদিকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আমাকে যেতে হবে এখন। থাপ্পড় খেতে চাস? আমার চেয়ে বেশি বুঝিস তুই। থাপ্পড় না খেতে চাইলে চুপচাপ যা বলছি তাই কর। আমার রুমে গিয়ে শুয়ে থাক, দরজা লাগিয়ে দিস, কেউ ডিস্টার্ব করবে না। আমি যাব, কিন্তু। ওকে আর কিছু বলতে না দিয়ে শিশির দিল এক ধমক। কি কিন্তু কিন্তু করছিস? কথা কানে যায় না? স্নিগ্ধা কাঁদো কাঁদো গলায় বলল, আমার হাত। শিশিরের এবার খেয়াল হলো ও এখনো স্নিগ্ধার হাত ধরে আছে। ও দ্রুত হাত ছেড়ে দিল। তারপর ওকে রুমে যেতে বলে চলে গেল। শিশির চলে যেতেই স্নিগ্ধা নিজের হাতটা নাকের কাছে নিয়ে আসলো। শুষে নিল যেন সকল ঘ্রাণ। মনে মনে ভাবল, শিশির ভাইকে আমাকে একটু হলেও পছন্দ করেছে? না হলে ছেলেগুলো তাকানোর থেকে এমন কেন করছে? উনি কি জেলাস? তার মানে ওনার ভেতর আমার জন্য একটু হলেও অনুভূতি আছে, কিন্তু বদলোক স্বীকার করছে না। তারপর ও মুচকি হেসে শিশিরের রুমে চলে গেল। ধীরে ধীরে শিশিরের বিছানার দিকে এগোলো। হাত দিয়ে ছুঁয়ে দিল বিছানায় থাকা শিশিরের টি শার্ট থেকে ভেসে আসছে পুরুষালী গন্ধ। স্নিগ্ধা তারপর শুয়ে পড়ল। আজকে বিয়ের দিন, সকলে অনেক ব্যস্ত। শিশিরও আজকে সকাল থেকেই কাজ করে যাচ্ছে। এখন আর কোনো কিছু নিয়ে ওর দ্বিধা নেই। বন্ধুর বিয়ের জন্য ও এখন অনেক খুশি। মন মেজাজ একদম ফুরফুরে হয়ে আছে। শিশির তাকিয়ে দেখলো অথই কার সাথে যেন কথা বলছে। একটু পরপর লাজুক হাসছে। ও যা বুঝার বুঝে গেল। আস্তে আস্তে পেছন থেকে গিয়ে ফোনটা কেড়ে নিল। হুট করে এমন হওয়াতে অথই ভয় পেয়ে যায়। পেছনে শিশিরকে দেখে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। শিশির কানে ফোন ধরে শুনতে পায় সাদিফের প্রেমময় কথা। তোমাকে দেখে আমি পুরো পাগল হয়ে যাই বই তো। তুমি কি বিশ্বাস করো, কালকে তোমার উপর থেকে আমি নজর সরতে পারছিলাম না। এখন আর আমার ধৈর্যের বাদ মানছে না। মনে হচ্ছে এখন ছুটে যাই তোমার কাছে, তারপর টাইট একটা হাঁক দেই। তারপর শিশির দুষ্টুমি করে বলল, আসো সোনা, টাইট হাগের জন্য আই এম ওয়েটিং। আমি আর অপেক্ষা করতে পারছি না, কাম ফাস্ট। কি ব্যাপার, তোমার ভয়েস হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? কেমন ছেলেদের মতো লাগছে? শিশির এবার সিরিয়াস হয়ে বলল, কারণ আমি ছেলে তাই। শিশির তুই? হ্যাঁ আমি। একটু পরেই যখন এই বাড়িতে আসবি তখন ওকে দেখতেই পাবি। এত কথা কিসের এখন? ফোন রাখ বেয়াদব। মামা ওকে একটু দে না ফোনটা। হ্যাঁ 1 মিনিট কথা বলবো শুধু। ভাগ তুই। শিশির আর কিছু না শুনেই কল কেটে দিল। তারপর ফোন অথয়ের হাতে দিয়ে ওখান থেকে চলে আসলো। পশ্চিম দিকে হেলে পড়েছে সূর্য। চাঁদ তার ক্ষীণ আলোয় চারপাশ আলোকিত করছে। জানালার ফাঁক খুলে আসছে জ্যোৎস্নার আলো। সেই আলোতে স্নিগ্ধার মুখের একপাশ দেখা যাচ্ছে। মায়াবী লাগছে মুখখানা। শিশির আস্তে করে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। স্নিগ্ধাকে এই অবস্থায় দেখে থমকে গেল। ধীর পায়ে এগিয়ে গেল স্নিগ্ধার মাথার পাশে। ওর মুখের উপর চুল উড়াউড়ি করছে। স্নিগ্ধা ঘুমের ঘোরে বারবার বিরক্ত হচ্ছে। শিশির হাত বাড়িয়ে চুলগুলো কানের পেছনে গুজে দিল। চাঁদের আলোতে ওর মুখটা যেন আরো স্নিগ্ধ লাগছে। ও অপলক তাকিয়ে থাকলো ওর দিকে চেয়ে বিড়বিড় করে বলল, হুট করে এসে তুই হুট করে আমার সব এলোমেলো করে দিলে পিচ্ছি। এটা কি ঠিক করলি? আমি কখনো ভাবতেও পারিনি দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারবো, কিন্তু তুই আমাকে ভুল প্রমাণিত করলি।
আমার মনে তোর জন্য ঝড় তুলে দিলি। নিজের অনুভূতি সবসময় অস্বীকার করতাম, বুকের বাঁ পাশটা পুড়ে যায়, তবু তোকে বুঝতে দেই না। প্রণয়ের আগুনে তোর সাথে সাথে আমাকেও পোড়ালি। অবেলায় তুমি এলে আর আমার সবটুকু দখল করে নিলে। এখন এর ড্রাইভার কে নিবে? তুই কি আমার অতীত সহ আমাকে মেনে নিতে পারবি, নাকি শুধু আবেগের বশে আমার সাথে নিজেকে জড়িয়ে ফেললি? আমি আমার অনুভূতি ঠিকভাবে প্রকাশ করতে পারি না। অনুভূতিগুলো সব নিজের মনের মধ্যেই লুকিয়ে রাখি। আমি চাই না তুই জানতে পারিস, কিন্তু এখন আর আমি পারছি না, বিশ্বাস করার পারছি না। আমার এখন তোকে চাই, যেভাবেই হোক, বি রেডি। রাতেই স্নিগ্ধারা সবাই ওদের বাসায় চলে গেছে। সকাল সকাল দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আজকে বিয়ে বলে কথা, কোনো কিছুই যাতে অসম্পূর্ণ না থাকে, যাতে কেউ বলতে না পারে নিজের মেয়ে না বলে বিয়েতে ত্রুটি আছে। আকরাম হোসাইন তাই নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু তার মাথায় এখনো শিশিরের কথা ঘুরছে। উনি কি করবেন ভেবে পাচ্ছেন না। এখনো ওনাদের জানানো হয়নি। রাতে যখন সবাই চলে এলো, শিশির আকরাম হোসেনের রুমে যায়। উনি তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। শিশির দরজার কাছে থেকেই বলে, আব্বু, তোমার সাথে আমার কথা ছিল। আকরাম হোসেন ওর দিকে তাকিয়ে বললেন, এত রাতে কি কথা? কালকে সকালে বললে হবে না? না, আমার এখনই বলা লাগবে। উনি বিছানায় বসতে বসতে বললেন। আচ্ছা বলো। তারপর বোমা ফাটানোর মতো শিশির বলে উঠল, আমি স্নিগ্ধাকে বিয়ে করতে চাই, আর সেটা কালকেই। কাল মানে কাল। আকরাম সাহেব ওনার জীবনে এত আশ্চর্য হননি। শিশির কখনোই ওনার কাছে কিছু আবদার করেনি, আর না কখনো মন খুলে ওনার সাথে কথা বলেছে। ওনাদের মধ্যে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি যে এমন কথা বলবে। উনি এক ভ্রু উঁচু করে বললেন, তুমি কি যা বলছো তা ভেবে বলছো? হ্যাঁ, আমি 100% শিওর। কিন্তু হুট করে কিভাবে, কি কালকে কিভাবে বিয়ে? শিশির ওনাকে আর কিছু বলতে না দিয়ে বলল, আব্বু, আমি কিচ্ছু শুনতে চাইছি না। তুমি কিভাবে কি করবে আই ডোন্ট নো, কিন্তু যেটা বললাম সেটা মাথায় রাখো। কথা শেষ করে শিশির রুম থেকে বেরিয়ে গেল। একটু পরেই আওয়াজ আসলো, বর এসেছে। আওয়াজ শুনে শিশির বাইরে বেরিয়ে আসলো। গেটের কাছে গিয়েই দেখতে পেল স্নিগ্ধাকে। লাল লেহেঙ্গাতে পুরো বউ বউ লাগছে, শুধু ঘুমটার অভাব। গতকালকের চেয়ে আজকের সাজ একটু বেশি। বড় বড় চোখে কাজল দেওয়াতে আরো আকর্ষণীয় লাগছে। খাবারের ওখান থেকে ডাক আসে, শিশির ওখান থেকে চলে আসলো। স্নিগ্ধা এসেই আশেপাশে শিশিরকে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। ওকে খুঁজে না পেয়ে অথইয়ের কাছে গেল। অথই তখন সেজেগুজে একদম বসেছে রেডি। ডার্ক গ্রিন আর ডার্ক লালের কম্বিনেশন একটা শাড়ি। এই লুকে ওকে খুব সুন্দর লাগছে। স্নিগ্ধা ওর পাশে বসতে বসতে বলল, মাশাল্লাহ ভাবি, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। তোমাকে দেখলে ভাইয়া তো পুরো পাগল হয়ে যাবে। অথই ওর কথাই লাজুক হাসলো। তারপর ওর দিকে চেয়ে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে বুড়ি, কারণ নজর না লেগে যায়। ওর মুখে বুড়ি ডাক শুনে স্নিগ্ধা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, বুড়ি? বুড়ি কেন? এই নাম তোমাকে কে বলেছে? অথই হাসতে হাসতে বলল, কে আর বলবে, তোমার ভাইই বলেছে। তোমাকে বাসায় নাকি সবাই বুড়ি ডাকে। স্নিগ্ধা নাকের পাঠা ফোলাতে ফোলাতে বলে, আজকে ভাইয়ার একদিন কি আমার যতদিন লাগে। ভালো কোনো কিছু তো মুখ দিয়ে বের হয় না, সব সময় আমাকে নিয়ে মজা করে। অথই এবার একটু দ্বিধা নিয়ে বলল, তুমি কি আমার কথায় রাগ করেছো স্নিগ্ধা? আমার বুড়ি ডাকা কি তোমার পছন্দ হয়নি? স্নিগ্ধা বুঝতে পারলো ও মন খারাপ করেছে, তাই পরিস্থিতি সামাল দিতে বলল, আরে না, আমি একটুও রাগ করিনি। তোমার যেটা ইচ্ছা করছে সেটা আমাকে বলে ডেকো। আজকের পর থেকে তো তুমি আর বাইরের মানুষ না, আমাদের বাড়িরই একজন সদস্য। তারপর অথইকে জড়িয়ে ধরে বলল, এখন আমার ভাইয়ার জন্য আরেকটু অপেক্ষা করো, আমি নিচে গেলাম। বলেই স্নিগ্ধা দৌড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। দৌড়াতে গিয়ে স্নিগ্ধা সামনে খেয়াল করেনি। শক্তপোক্ত এক দেহের সাথে ওর ধাক্কা লাগে। ভয়ে দু চোখ খিচে বন্ধ করে নেয়, কিন্তু একটু পর খেয়াল করে ও ব্যথা পায়নি। পিটপিট করে চোখ খুলে দেখে শিশির এক হাতে ওর কোমর ধরে রেখে পড়ে যাওয়া থেকে ওকে বাঁচিয়েছে। স্নিগ্ধা তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়ায়। কালো পাঞ্জাবিতে আজ শিশিরকে মারাত্মক সুন্দর লাগছে। হাতা কনুইয়ের কাছে ফোল্ড করা, সিল্কি চুলগুলো বাতাসের সাথে সাথে দোল খাচ্ছে। স্নিগ্ধা ওর থেকে নজর ফেরাতে পারছে না। নির্লজ্জের মতো বারবার চোরা চোখে তাকাচ্ছে। তারপর পাশ কেটে চলে যেতে চাইলেই শিশির বলে ওঠে, তোর সাথে আমার কথা আছে। স্নিগ্ধা ওর কথা শুনে থেমে যায়। প্রশ্নাত্মক দৃষ্টিতে ওর দিকে তাকায়। শিশির ওর হাত ধরে বলে, চল আমার সাথে। স্নিগ্ধা ভয় পাচ্ছে। বাড়ি ভর্তি লোক, কেউ যদি ওদের এভাবে দেখে
তাহলে কি হবে? শিশির ভাই কি একটুও ভয় পাচ্ছে না? লোকে তো ওকে নিয়ে যা তা বলা শুরু করবে। শিশির স্নিগ্ধাকে নিয়ে সোজা ছাদে যায়। ওখানে আগে থেকেই গতকালকের একটা টেবিল ছিল, ওর উপর ওকে বসতে বলে। বস। এখানে টেবিলে কিভাবে? শিশির বিরক্ত হয়ে বলে। হ্যাঁ বলছি তাই কর। তুমি আমাকে চিনিস। হুটহাট আমার রাগ উঠে যায়, তাই আমাকে রাগাস না স্নিগ্ধা। স্নিগ্ধা ভয়ে ভয়ে টেবিলের উপর উঠে বসে। টেবিলে বসলেও ওর মুখ শিশিরের মুখে নাগাল পায় না। স্নিগ্ধা ওর চোখের দিকে একবার চেয়ে আবারও চোখ নামিয়ে ফেলে। ওকে চোখ নামাতে দেখে শিশির ধমকে উঠে বলে, আমার সাথে আই টু আই কন্ট্যাক্ট কর। একদম চোখ সরাবি না। চোখ সরালেই থাবড়ানি খাবি। স্নিগ্ধা আবারও সেই চোখের দিকে তাকায়। কালো মনির দুটো চোখ, চোখের পাপড়িগুলো বড় বড়। এই জন্য সে শিশিরকে হিংসে করে। শিশির একটু দূরত্ব কমিয়ে আনে, পায়জামার পকেট থেকে একটা কাগজ বের করে। স্নিগ্ধা ওর হাতের দিকে চেয়ে বলে, এটা কি? খুলে দেখ। আমি খুলতে পারবো না, আপনি বলেন। শিশির তেরা কণ্ঠে বলে। আমিও বলতে পারবো না, খুলে দেখ, না দেখলে পরে পস্তাবি। স্নিগ্ধা ও জোর দেখিয়ে বলে, পারবো না আমি। আপনি বললে বলেন, না হলে আমি গেলাম। বলেই স্নিগ্ধা টেবিল থেকে নামতে চায়। শিশির তার আগেই ওর হাত ধরে বলে, এক পা এগুলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তোরা মেয়েরা এমন কেন? এত জেদ কই থেকে আসে? সোজা কথা বললে শুনিস না কেন? দেখ, এখন আমি কিছু বলবো, চুপচাপ শুনবি। আচ্ছা। আমি আমার অনুভূতি প্রকাশে অজ্ঞ, তাই এটাতে লিখেছি। আমি হয়তো ঠিকঠাক মতো তোকে বোঝাতে পারবো না, কিন্তু এখন আমার বলতেই হবে। দেখ কুয়াশা, আমার অতীত ছিল, আমি ওকে ভালোবেসেছিলাম, হয়তো এখনো বাসি, কিন্তু আমার প্রতি তোর অনুভূতি, তোর ফিলিংস, তোর কেয়ার সব কিছুই আমাকে এলোমেলো করে দিচ্ছে। আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। মনে হচ্ছে তোকে ফিরিয়ে দিলে আমি অনেক মূল্যবান কিছু হারাবো। আমাকে যে আমার চেয়ে বেশি ভালোবাসে, আমি তাকে হারাতে চাই না। স্নিগ্ধা এতক্ষণ চুপচাপ ওর কথা শুনছিল। শিশিরের মুখে ওর জন্য অনুভূতির কথা শুনে ওর চোখে পানি চলে আসলো। ও বিশ্বাসই করতে পারছে না এসব সত্যি। শিশির বলল, এইবার তো কাগজটা খুলে দেখ প্লিজ। স্নিগ্ধা আচ্ছন্নের মতো সাদা কাগজটা খুলল। সেখানে গুটি গুটি করে লেখা কয়েকটা শব্দ। দ্য মুন ইজ বিউটিফুল ইজেন্ট ইট? স্নিগ্ধা হাঁ হয়ে শিশিরের দিকে তাকালো। শিশির ওর চাহনি দেখে ঘাড় ঘুরিয়ে আলতো হাসলো। তারপর জিজ্ঞেস করলো, হলো, বুঝিসনি কি বলেছি? স্নিগ্ধা ওকে অবাক করে দিয়ে বলল, আই ক্যান ডাই হ্যাপি। শিশির আবারও হেসে বলল, এসব বিষয় খুব ভালোই জানিস মনে হয়। সারাদিন এসবই দেখিস। আপনার মতো। থাপ্পড় খাবি। আবার আপনি আগের রূপে ফিরে এলেন। কেন? এভাবে ভালো লাগে না? লাগে, কিন্তু সব সময় না। আচ্ছা, একটা কথা বলবো, শুনবি? বলেন। বিয়ে করবি আমাকে আজ, এখনই? স্নিগ্ধা চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, কি? এখন কিভাবে? বাসায় না জানিয়ে কিভাবে বিয়ে করব? আমি কি বলেছি বাসায় না জানিয়ে? তাহলে? সেটা আমার উপর ছেড়ে দে, আগে বল বিয়ে করবি কিনা। স্নিগ্ধা লাজুক হেসে মাথা উপর নিচ তোলালো। শিশির গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি হ্যাঁ অথবা না এই উত্তর চাই। তোর মুখ আছে, আর তুই সেই মুখ দিয়ে কথাও বলতে পারিস, আমি জানি। এখন ফটাফট উত্তর দে। স্নিগ্ধা ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। আচ্ছা এখন যা, তাড়াতাড়ি গিয়ে বসাচ। স্নিগ্ধা জড়সড় হয়ে ওখান থেকে চলে গেল। কি বলোস মামা, এভাবে কিভাবে? মানে তোরা তো টম অ্যান্ড জেরির মতো সবসময় লেগে থাকতি, তাহলে কিভাবে কি? কাহিনী না করে আগে বল তোর বোনকে আমার সাথে বিয়ে দিবি কিনা। তখন স্নিগ্ধা চলে যেতেই শিশির সাদিফের কাছে যায়। সাদিফ ডার্ক গ্রিন পাঞ্জাবি পরে বর সেজে বসেছিল। একটু দূরে দাঁড়িয়েছিলেন সিনহা বেগম আর এহেমাদ আলী। শিশির সবাইকেই জানে সে বিয়ে করতে চায় স্নিগ্ধাকে। এহেমাদ আলী প্রথমে দোনা মনো করলেও সিনহা বেগমের কথায় রাজি হয়ে যায়। শিশির তো আর ছেলে হিসাবে খারাপ না, আর বিজনেসটাও ভালো আছে, কিন্তু আজকে এখনই বিয়ে করবে শুনে তিনি একটু অমত করছিলেন। পরে আকরাম সাহেবের অনুরোধে রাজি হয়ে যান। সাদিফ শিশিরকে বলে, আমি তো সম্বন্ধী হব, একটু তো ভালো করে কথা বল। তুই আগে আমার বন্ধু, পরে বাকি সব। বেশি সম্মান নিতে চাস না, অপমানিত না হয়ে যাস। সাদিফ মুখটা কাচুমাচু করে বলল, তুই সবসময় আমার সাথে এমন করিস। ওর কথা শুনে শিশির ডোন্ট কেয়ার ভাব নিয়ে বরসাস্তে চলে গেল। স্টেশনে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা আর শিশির। ট্রেন একটু পরেই চলে আসবে। হুইসেল বাজানো শুরু হয়েছে। দূর থেকে শোনা যায় ট্রেনের ঝকঝক আওয়াজ। স্নিগ্ধার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। বিয়ে হলো দুই হৃদয়ের মিলন, একসাথে পথ চলার শুরু, চিরকাল একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা। বিয়ে হলো একটি অঙ্গীকার, ভালোবাসা একটি চিরস্থায়ী বন্ধন। স্নিগ্ধাকে বউ সাজানো হয়েছে। শিশিরকে অনেকবার বলা সত্ত্বেও ওর কালো পাঞ্জাবি আর চেঞ্জ করেনি। স্নিগ্ধার ইচ্ছে মতো ও একটা সাদা আর সোনালি স্টোনের কাজ করা শাড়ি পরেছে। মাথার ওড়নাটা সোনালি কালার।
গায়ে অর্নামেন্টস খুবই কম। কানে সাদা সোনালি স্টোনের মাঝারি সাইজের দুল, গলায় সেম ডিজাইনের মালা, হাতে সিনহা বেগমের দেওয়া বালা। বেশ, কাজ শেষ। স্নিগ্ধা অতইকে পাশাপাশি বসানো হলো, আর শিশির সাদিফকে পর্দার আরেক পাশে পাশাপাশি বসানো হয়েছে। কাজী সাহেব চলে এসেছেন। আগে সাদিফের বিয়ে পড়ানো হলো। শিশির এক দৃষ্টিতে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে। মেয়েটা মনে হচ্ছে কাঁপছে। আগে সাদিফের বিয়ে পড়ানো হলো। শিশির এক দৃষ্টিতে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে। মেয়েটা মনে হচ্ছে কাঁপছে। স্নিগ্ধাকে কবুল বলতে বলা হলো। ও কথা বলতে পারছে না। বারবার মনে পড়ছে ওর নিজের বাসায় আর থাকা হবে না। এখন যে বাসায় আছে এই বাসায় ওর চিরস্থায়ী ঠিকানা। শিশির অস্থির হয়ে উঠল। এখনো কবুল বলছে না মেয়েটা। সিনহা বেগম ওর পাশে গেলেন, মাথায় হাত রেখে সাহস জোগালেন। স্নিগ্ধা কান্না মিশ্রিত কণ্ঠে মৃদুস্বরে কবুল বলল। ওর কবুল বলা শুনে শিশির উপরে তাকিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর শিশিরের পালা। শিশিরকে কবুল বলতে বলা হলে সে কয়েক সেকেন্ড সময় নিয়ে কবুল বলে ফেলে। এবার রেজিস্ট্রি পেপারে সাইন করার পালা। স্নিগ্ধার পুরো হাত কাঁপছে, কলম ঠিকঠাক মতো ধরে থাকতে পারছে না। সাদিফ উঠে চলে গেল ওর পাশে, ওর হাত ধরে বলল, পছন্দ করার সময় মনে ছিল না? খুব তো ঝগড়া করে আমার বন্ধুকে ফাঁসিয়ে দিলে, এখন এত নাটক করিস কেন? বেয়াদব, চুপচাপ সাইন কর। ওর কথা শুনে স্নিগ্ধা কান্না করতে ভুলে গেল। চোখ বড় বড় করে ওর দিকে চাইল, আর বাকি সবাই হেসে উঠল। স্নিগ্ধার অস্বস্তি হতে লাগলো। পাতলা পর্দার উপাস থেকে শিশির সব খেয়াল করছে, তাই সে ওর অস্বস্তি আর না বাড়াতে সাদিফকে ধমকের স্বরে বলল, সাদিফ, ঠিকভাবে কথা বল। সাদিফ ওর দিকে দৃষ্টি রেখে বলল, তুমি তো মিয়া চুপই থাকো। সম্পর্কের দিক দিয়ে আমি তোর চেয়ে বড়, সম্মানে কথা বলবি। এদের নাটক দেখতে দেখতে কাজী সাহেব বিরক্ত। উনি বিরক্তসূচক কণ্ঠে বললেন, আপনারা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, আমার আরেকটা বিয়ে পড়াতে যেতে হবে। এরপর সবাই চুপ হয়ে গেল। সাদিফ স্নিগ্ধার হাত ধরেই রাখলো। স্নিগ্ধা কোনো মতে কাপা কাপা হাতে সাইন করে দিল। শিশিরের সাইন করা শেষে কাজী সাহেব চলে গেলেন। এবার বিদায়ের পালা। এই বাড়িতেই বিয়ে হওয়ার কারণে স্নিগ্ধার আর বিদায় হলো না। মেয়েটা তবুও কান্না করছে। সিনহা বেগম ওকে জড়িয়ে ওকে সান্ত্বনা দিচ্ছে। সবাই বাড়ির বাইরে আসলো। অথই আকরাম হোসেনের কাছে দোয়া চাইলেন ওর নতুন জীবনের জন্য। এহেমাদ আলী স্নিগ্ধার কাছে গেলেই স্নিগ্ধা ওনাকে ধরে কান্না করতে লাগলো। নিজ বাড়ি ছেড়ে অন্য বাড়ি যাওয়া একটা মেয়ের জন্য সত্যিই কঠিন, হোক সে তার প্রিয় মানুষের কাছেও থাক না কেন। এই কষ্টটা বর্ণনা অতীত। স্নিগ্ধা কিভাবে কাঁদতে দেখে সাদিফ থমকে ওঠে। তুই এভাবে কাঁদলে আমরা যাবো কিভাবে? দেখ তো, তোর ভাবি কীভাবে চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে আছে। তুইও শিশির পাশে গিয়ে দাঁড়িয়ে থাক। রাত অনেক হয়েছে, আমাদেরও বাসায় যা লাগবে। স্নিগ্ধা এবার হেঁচকি তুলতে তুলতে বলল, তুমি এখনো আমার সাথে এমন করছো? তুমি আমাকে ভালোই বাসো না ভাইয়া। এবার সাদিফকে একটু বিষণ্ণ দেখা গেল। কাছে এসে বোনকে আলতো করে জড়িয়ে ধরলো। হুট করে শিশির ওকে বলল, তোর বোনকে তোর সাথে নিয়ে যা। স্নিগ্ধা চকিত দৃষ্টিতে ওর দিকে তাকালো। নিয়ে যা মানে? ওকে কি শিশির নিজের কাছে রাখবে না? সবাই ওর দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকালো। শিশির ওদের চাহনি লক্ষ্য করে বলল, আমার একটা কল এসেছিল, এখনই অফিসের কাজে বাইরে যাওয়া লাগবে। স্নিগ্ধা একা এই বাড়িতে বিরক্ত হবে, তাই বললাম। সাদিফ স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে ওর কাছে এসে বলল, তাহলে আমিও তোর সাথেই যাই, চল। একা একাই কেন যাবি? আর এখন কিসেই বা যাবি? তোর আমার সাথে যাওয়ার প্রয়োজন নেই, চুপচাপ সবাইকে নিয়ে বাসায় যা। আর 1 ঘন্টা পর একটা ট্রেন আছে, ওটাতে যাব। এবার স্নিগ্ধা মুখ খুলল, আমি এখানেই থাকবো, আমার কোনো সমস্যা হবে না। সবাই ওকে বোঝালেও নিজের সিদ্ধান্তে ও অটল। অতঃপর ওরা বিদায় নিল। আকরাম সাহেবের তাড়াতাড়ি ঘুমাতে যেতে হয়, তাই শিশির ওনাকে বুঝিয়ে ঘুমাতে পাঠিয়ে দিয়েছে। শিশির স্নিগ্ধা চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে আছে। হুট করে শিশির স্নিগ্ধাকে কোলে তুলে নিল। স্নিগ্ধা চমকে উঠে 2 হাত দিয়ে ওর গলা জড়িয়ে ধরল। চিৎকার করতে গিয়েও আকরাম সাহেবের জন্য আর করলেন না। শিশির ওকে নিয়ে ব্যালকনিতে গেল, তারপর ওকে আস্তে করে নামিয়ে দিল। স্নিগ্ধা লজ্জায় ওর দিকে আর তাকাতে পারছে না। তাকা আমার দিকে। স্নিগ্ধা এখনো চোখ নামিয়ে আছে। শিশির এক হাত ওর কোমরে রেখে নিজের কাছে টেনে নিল। স্নিগ্ধা আবারও কাঁপতে লাগলো। বুঝতে পেরে শিশির ওর থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে ধরে বলল, এভাবে কাঁপাকাঁপির কি আছে? স্নিগ্ধা ওর দিকে না তাকিয়েই তোতলানো কণ্ঠে বলল, কই? শিশির মৃদু হাসলো। রাতের জ্যোৎস্নাতে মেয়েটাকে অনেক মায়াবতী লাগছে। শিশির নিজেকে থামাতে না পেরে ওর কপালে গাঢ় একটা চুমু খেলো। স্নিগ্ধা চোখ খিচে বন্ধ করে নিল। শিশির ওকে ছেড়ে দিয়ে বলল, আমার হাতে সময় কম, যেতে হবে, চেঞ্জ করে নে। প্রথমে স্নিগ্ধা, তারপর শিশির।
দুজনেই চেঞ্জ করে নিল। স্নিগ্ধা নিজে থেকেই শিশিরের ব্যাগ প্যাক করে দিয়েছে। শিশির সন্তুষ্ট হয়ে হাসি হাসলো। স্নিগ্ধা জেদ ধরেছে ওর সাথে স্টেশনে যাবে। ওর জেদের কাছে হার মেনে ড্রাইভারকে সাথে নিয়ে স্টেশনে চলে গেল। ট্রেন আসতে আর 15 মিনিট বাকি। ওখানে একটা টঙের দোকান। শিশির স্নিগ্ধার হাত ধরে ওকে সেখানে নিয়ে গেল। একটা টেবিলে দুজন সামনাসামনি বসে 2টা চায়ের অর্ডার দিল। শিশির ওর দিকে তাকিয়ে আছে। মেয়েটার মুখ মলিন। ওর চলে যাওয়াতে হয়তো কষ্ট পাচ্ছে। চা চলে আসায় শিশির চা খেতে খেতে বলল, কি হলো, মন খারাপ? আমি তো পরশু সকালেই চলে আসবো। স্নিগ্ধা নিজেকে সামলে বলল, না, আমি অপেক্ষায় থাকবো। আজ থেকে আপনি আমার সুখ, দুঃখ, হাসি আর কান্না। শিশির ওর কথা শুনে হাসলো। এই স্টেশনে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা আর শিশির। ট্রেন একটু পরেই চলে আসবে। হুইসেল বাজানো শুরু হয়েছে। দূর থেকে শোনা যায় ট্রেনের ঝকঝক আওয়াজ। স্নিগ্ধার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। শিশির ওর চোখের জল মুছিয়ে দিল। কান্না করতে বারণ করলো। তারপর ড্রাইভারকে বলল ওকে ঠিকভাবে বাসে পৌঁছে দিতে। ট্রেন চলে আসতেই ওর কানের কাছে নিজের ঠোঁট নিয়ে গিয়ে মৃদুস্বরে বলল, পাবলিক প্লেস, তাই কিছু করলাম না। স্নিগ্ধা তাড়াতাড়ি দূরে সরে গেল। শিশির ট্রেনে উঠে পড়েছে। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকলো যতক্ষণ না দৃষ্টিসীমার বাইরে যায়। একদিন পর আজ শিশির আসবে বলে স্নিগ্ধা শাড়ি পরেছে। হালকা গোলাপি শাড়ির সাথে সাদা ব্লাউজ। রাত হয়ে যাচ্ছে, এখনো শিশির আসছে না। স্নিগ্ধা আকরাম হোসেনকে ওষুধ খাইয়ে ঘুমাতে বলে রেখে এসেছে। হুট করে আকাশ মেঘে ঢেকে যায়। থেমে থেমে বজ্রপাত হচ্ছে। তারপর শুরু হলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টি দেখে স্নিগ্ধা নিজেকে আটকে রাখতে পারল না। চলে গেল ব্যালকনিতে। 2 হাত মেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছে। বৃষ্টির পানিতে ওর পুরো শরীর ভিজে গেছে। ওকে দেখতে আরো মোহনীয় লাগছে। হুট করে রুমের দরজা খুলে যায়। স্নিগ্ধার সেদিকে খেয়াল নেই। শিশির অন্ধকার রুম দেখে ভাবে স্নিগ্ধা হয়তো ঘুমিয়ে গিয়েছে। হাতের ব্যাগ সোফাতে রাখতেই ব্যালকনিতে কিসের যেন শব্দ পেয়ে আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যায়। ব্যালকনির পাশে গিয়েই সে থমকে যায়। তার সামনে তারই বউ দাঁড়িয়ে আছে, যাকে সে বিয়ের রাতে রেখে চলে গিয়েছিল। শিশির মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে কদম ফেলে ওর একদম পেছনে গিয়ে দাঁড়ায়। তারপর 2 হাত দিয়ে পেছন থেকেই ওর কোমর জড়িয়ে ধরে। স্নিগ্ধা চমকে ওঠে। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। ওর ছটফটানি দেখে শিশির ওর কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, এভাবে লাফালাফির কিছু নেই, তোর বিয়ে করা বর আমি। স্নিগ্ধা সহসা থমকে যায়। ওর এখন অন্যরকম অনুভূতি হচ্ছে। বৃষ্টিতে ভিজে গা চুপচুপ হয়ে গেছে। শিশির ওকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। কপালে থাকা ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে ফিসফিস করে বলে, এভাবে আমার সামনে আসতে কে বলেছিল আপনাকে? এখন যদি আমি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তাহলে তার ড্রাইভার কে নিবে শুনি? শিশিরের মুখে আপনি ডাকটা যে এত মধুর শোনায় ওর জানা ছিল না। ওর কথা শুনে স্নিগ্ধা ওর বুকে মুখ লুকায়। শিশির আবারও বলে, আমি যদি আপনাকে এই রাতে নিজের করে চাই তাহলে কি আপনার কোনো আপত্তি আছে? স্নিগ্ধা কিছুই বলতে পারছে না। চুপচাপ ওর বুকের উপর পড়ে আছে। শিশির ব্যাকুল কণ্ঠে বলে, এইট না। স্নিগ্ধা এপাশ ওপাশ মাথা নাড়ায়। শিশির নিজের উত্তর বুঝে নেয়। আর কোনো দ্বিধা নেই। আলতো করে ওকে কোলে তুলে নেয়। শুরু হয় ওদের জীবনে নতুন একটা অধ্যায়। কিছুক্ষণ পর স্নিগ্ধার কানে ভেসে আসলো শিশিরের অস্পষ্ট স্বরে বলা কথা, আজ থেকে আমরা দুইজন, কিন্তু এই যাত্রায় একসাথে চিরকাল। সকালের মিষ্টি রোদ স্নিগ্ধার মুখের উপর এসে পড়তেই স্নিগ্ধা চোখ পিটপিট করে খুলল। নিজের অবস্থান দেখে কিছুটা লজ্জা পেল। শিশিরের বাহু ডোরে ওর বুকের উপর শুয়ে আছে। স্নিগ্ধা লোক সামলাতে না পেরে ওর চাপ দাড়িতে হাত ছোঁয়ায়। দাড়ি থেকে গালে হাত দিতে গেলেই শিশির ওর হাত চেপে ধরে। স্নিগ্ধা ভয় পেয়ে যায়। হাত সরিয়ে নিতে যায়, কিন্তু শিশির ওর হাত ছাড়ছে না। ওর কপালে একটা চুমু দিয়ে বলে, এভাবে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখার কি আছে? আমি সবটাই তোর। শিশির আলতো হাসে। শিশির আবারও বলে ওঠে, আমার জীবনের সেরা উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। শিশিরের আপনি তুই শুনে স্নিগ্ধা হেসে ফেলে। ওর হাসি দেখে বলে, এভাবে হাসার কি হলো? আমি কি ভুল কিছু বলেছি? মোটেই না। আপনি কি কোনো ভুল বলতে পারেন? কিন্তু আপনি তুই গরমিল করে দেন। আমার যখন যেটা ইচ্ছা সেটা বলবো। আচ্ছা, এবার ছাড়েন, নাস্তা রেডি করা লাগবে। শিশির স্নিগ্ধাকে ছেড়ে দেয়। স্নিগ্ধা ফ্রেশ হয়ে নিচে চলে যায়। ডাইনিং টেবিলে বসে আছে আকরাম সাহেব, শিশির আর স্নিগ্ধা। নাস্তা করতে করতে শিশির বলে, আব্বু, আমি স্নিগ্ধাকে নিয়ে আগামীকাল ভোরের ট্রেনে কক্সবাজার যাচ্ছি। আকরাম সাহেব শুনে ভীষণ খুশি হয়। বলেন, সে তো ভালো কথা, নতুন বিয়ে করছো, ঘুরে আসো, কিন্তু সাবধানে থেকো। আচ্ছা আব্বু। ওদের বাবা ছেলের কথার মাঝে স্নিগ্ধা টু শব্দটি না করে চুপচাপ বসে থাকে।
নাস্তা শেষে শিশির অফিসে যায়। সবাইকে যার যার কাজ বুঝিয়ে দেওয়া লাগবে। একবার শুধু স্নিগ্ধাকে কল দিয়ে বলেছে দুপুরে বাড়ি আসবে না, খেয়ে নিতে, আর যা যা লাগবে সব প্যাক করে নিতে বলেছে। সন্ধ্যার মধ্যে শিশির বাড়ি আসে। এসেই আবার বই নিয়ে বসে যায়। স্নিগ্ধা ওর জন্য পানি নিয়ে হেসে বলে, এখন আপনি এসব নিয়ে বসলেন কেন? শিশির ওর হাত থেকে পানির গ্লাস নিয়ে পানি খেতে খেতে বলে, কাজ আছে একটু। আর তোর বই কোথায়? আমি কি একাই একাই পড়বো নাকি? যা বই নিয়ে আয়। স্নিগ্ধা অবাক হয়। বই মানে কি? বিয়ে করলো কি পড়াশোনার জন্য নাকি? স্নিগ্ধা কিছু বলতে যাবে তার আগেই শিশির বলে ওঠে, নো মোর ওয়ার্ডস, যা দ্রুত। স্নিগ্ধা বই নিয়ে শিশিরের সামনে টেবিলে বসে। শিশির হেসে বাঁকা চোখে ওকে দেখে। স্নিগ্ধা মুখ ভার করে বই পড়তে শুরু করে, কিন্তু একটু পরই বইয়ের উপর মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। শিশির মুগ্ধ চোখে ওর দিকে তাকায়। আজকে ওকে অনেক স্নিগ্ধ লাগছে। শিশির নিজের হাত ওর গালে রেখে বলে, আমি জানি আপনি পড়া ফাঁকি দেওয়ার জন্য এমন করছেন। সো মাথা ওঠান, চোখ খুলেন, সোফায় গিয়ে বসেন। স্নিগ্ধা কোনো উত্তর না দিয়ে চোখ কিছু বন্ধ করে নেয়। তা দেখে শিশির বলে, আমি কিন্তু না হলে আপনাকে নিয়ে এই রাতের বেলা গোসলে যাব। শিশিরের বলা শেষ হতে নেয় তার আগে সে বই নিয়ে সোফায় গিয়ে বসে। শিশির নিজেও ওর বই নিয়ে স্নিগ্ধার কোলের উপর মাথা রেখে শুয়ে শুয়ে বই পড়তে থাকে। একটু পর স্নিগ্ধা বলে, এখন ঘুমানো উচিত, পরে তো ট্রেন। শিশির যেন নিজের হুঁশে ফিরে আসে। ও তাই তো, তুই ঘুমাতে যা, আমি আসছি। স্নিগ্ধা গিয়ে ঘুমিয়ে যায়। একটু পর শিশির ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ভোরে তাড়াহুড়ো করে স্নিগ্ধাকে নিয়ে শিশির বেরিয়ে যায়। আর একটু হলেই ট্রেন মিস করতো। ওদের জন্য শিশির একটা কেবিন বুক করেছে, কিন্তু স্নিগ্ধা ট্রেনের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য দেখবে বলে বায়না ধরেছে। বউয়ের কথা শুনে অগত্যা ওর তাই করা লাগলো। ট্রেন ছুটে চলেছে ওর নিজস্ব গতিতে। এদিকে নবদম্পতি একসাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছে। স্নিগ্ধা এক পা বাইরে রাখতেই শিশির ধমকে ওঠে, এখন আবার এসব কি? পা ভেতরে রাখ, কোনো দুর্ঘটনা হয়ে গেলে কি করবি? একটুই তো, কিচ্ছু হবে না, বকেন কেন? দেখ, আমি কোনো সুপার হিরো না যে যখন যে বিপদে আসবে আমি তাকে উদ্ধার করতে পারবো। তাই চুপচাপ এখন কেবিনে চল, ঘুমাবি। তোর জন্য আমার রাতে ঘুম হয়নি। আজব, আমি কি করলাম? শিশির স্নিগ্ধাকে আর কোনো কথা বলতে না দিয়ে কেবিনে গিয়ে ওকে বুকে নিয়ে ঘুমিয়ে যায়। রাতে ওরা গন্তব্যে পৌঁছায়। ওরা একটা রিসোর্টে ওঠে। স্নিগ্ধা মুগ্ধ হয়ে চারপাশ দেখতে থাকে। সবকিছু কি সুন্দর। ওরা ভেতরে যায়। বারান্দা থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এখান থেকে সূর্যাস্ত সূর্যোদয় সব দেখা যায়। তাই শিশির কর্তৃপক্ষের সাথে কথা বলে এটাই সিলেক্ট করেছে। দুজনে ক্লান্ত থাকায় কিছু না খেয়েই ওরা ঘুমিয়ে পড়ে। ভোর 5টায় শিশিরের ঘুম ভাঙে। পাশে তাকিয়ে দেখে স্নিগ্ধা এখনো ঘুমাচ্ছে। ও তাড়াতাড়ি স্নিগ্ধাকে ঘুম থেকে ডেকে তুলে। স্নিগ্ধা ঘুম জড়ানো কণ্ঠে বলে, কি হয়েছে? স্নিগ্ধা তাড়াতাড়ি ওঠ, না হলে একটা জিনিস মিস করবি। ইচ্ছে না থাকা সত্ত্বেও শিশিরের জোড়াজড়িতে উঠতে বাধ্য হয়। তারপর দুজনে ফ্রেশ হয়ে রেডি হয়ে যায়। শিশিরের পরনে আকাশি কালারের শার্ট আর কালো প্যান্ট। স্নিগ্ধার পরনে পিত কালারের শার্ট আর শুভ্র কালারের স্কার্ট। শিশির ওর হাত ধরে বাইরে নিয়ে যায়। স্নিগ্ধা বাইরে বেরিয়ে দেখে একটা সাইকেল। ও অবাক হয়ে তাকিয়ে থাকে সাইকেলের দিকে। তারপর প্রশ্নসূচক দৃষ্টিতে শিশিরের দিকে তাকায়। শিশির বলে, আমার অনেক দিনের সব বউকে নিয়ে সাইকেলে ঘুরবো। কি ঘুরবি না? ওর মুখে প্রথম বউ শুনে স্নিগ্ধার শরীরে শিহরণ বয়ে যায়। ও মাথা দোলায় সে ঘুরবে। স্নিগ্ধা এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে বসে, মাথা রাখে ওর পিঠে। একটু পর ওরা সমুদ্রের কাছে পৌঁছে যায়। পূর্ব দিকে সূর্যের দেখা মিলে। স্নিগ্ধা বাচ্চাদের মতো লাফালাফি করছে। সূর্যের হালকা আলোয় সমুদ্রের পানি চিকচিক করছে। শিশির স্নিগ্ধার হাত ধরতে গেলে এসে দৌড়ানো শুরু করে। ওকে দেখে শিশির ওকে ধরার জন্য দৌড় দেয়। সমুদ্রের তীরে এক ঝাঁক নাম না জানা পাখি বসেছিল। ওদের দৌড়াতে দেখে সবাই একসাথে উড়ে যায়। আকাশে পাখির বিচরণ, ভূমিতে দুই মানব মানবী, আর সমুদ্রে সূর্যের আলোতে চিকচিক করা পানি। এক অপরূপ দৃশ্য, একদম মনোমুগ্ধকর। একটু পর শিশির স্নিগ্ধাকে ধরে ফেলে। ওকে দুই বাহুতে নিয়ে মাটি থেকে ওর পা কিছুটা উপরে তুলে নেয়। স্নিগ্ধার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, আমরা একে অপরের শেষ গন্তব্য, শুরু থেকে শেষ পর্যন্ত। সমাপ্ত।